অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটির নাম ছিল রূপনগর। এই গ্রামে বাস করত এক বণিক, যার ছিল দুই বউ। বড় বউয়ের নাম সুমতি আর ছোট বউয়ের নাম রূপমতি। তাদের ছিল দুইটি কন্যা, সুমতির কন্যা সোনা আর রূপমতির কন্যা রূপা। সুমতি ছিল খুব ভালো মনের, আর রূপমতি ছিল খুবই অহংকারী, দেমাকি এবং হিংসুটে প্রকৃতির। ছোট, আমি বাইরের কাজগুলো সেরে ফেলি, তুই বরঞ্চ দুপুরের রান্নাটা বসিয়ে দে। উনি তো আবার বাণিজ্যে যাবে, সবকিছু তাড়াতাড়ি করতে হবে। আমি ওসব রান্না বান্না করতে পারবো না। দেখছো না আমার চুলে অনেক জট বেঁধেছে, আমি চুলে জটটা সারিয়ে নিই। ছোট বউয়ের এমন কথা শুনে বড় বউ মনে মনে খুব কষ্ট পেল। তারপর সে সকল কাজ গুছিয়ে ফেলল। তারপর রান্না বসালো। কই গো, কোথায় গেলে সব? আসছি গো আসছি, সারাদিন যা পরিশ্রম করেছি, অনেক ধকল গেছে, শরীরটাও ক্লান্ত হয়ে গেছে। বড় বউ তো কোনো কাজ করবে না, সব কিছু আমাকেই সামলাতে হয়। এ কি বলছিস ছোট? সব কাজ তো আমিই করলাম। হয়েছে হয়েছে, আর কথা বাড়িও না। আমার সব কিছু গুছিয়ে দাও, আমি বাণিজ্যে যাব, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আমি ঘরে যেয়ে বসছি, তোমরা সব তাড়াতাড়ি গুছিয়ে দাও। আমার সোনা রূপা কোথায় গেছে? তাদের দেখছি না যে। সোনা রূপা, কই গেলি মা? এইদিকে আয় তো একটু। এই তো বাবা, আমরা চলে এসেছি। আমার সোনা রূপার জন্য বাণিজ্য থেকে কি আনতে হবে? প্রথমেই রূপা বলল, আমার জামা আনবে, জুতো আনবে, লিপস্টিক আনবে, পুতুল আনবে, খেলনা আনবে, আরো অনেক কিছু আনবে। আর তোমার কি লাগবে সোনা মা? তোমার যেটা পছন্দ সেটাই আনবে আমার জন্য। যত সব আদিক্ষেতা। তারপর বণিক সবকিছু গুছিয়ে নিয়ে বাণিজ্যে রওনা হলো। এই বড় বুবুর জন্য শান্তিতে আমি কোনো কাজ করতে পারি না। এই আপদটাকে যদি বিদায় করতে পারতাম, তবেই আমার শান্তি হতো। স্বামী তো এখন বাড়িতে নেই, এটাই সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমাকে কিছু একটা করতে হবে। আমার এক পরিচিত তান্ত্রিক বাবা আছে, তার কাছ থেকে পরামর্শ নিয়ে দেখি তিনি কি বলেন। তখন বড় বউ এসে ছোট বউকে বলল, ছোট ছোট, আমি নদীর ঘাট থেকে কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে আসি, তুই বাড়িতেই থাকিস কেমন? যাও যাও, আমি বাড়িতেই আছি। এটাই সুযোগ, এই সুযোগে আমি তান্ত্রিকের কাছে যাই। তারপর ছোট বউ তান্ত্রিকের কাছে রওনা হল। বাবা, আমার বড় সতীনের জন্য আমি সংসারে শান্তি পাই না, তাকে সরানোর জন্য কিছু একটা ব্যবস্থা করুন। তান্ত্রিকটি ছিল খুবই লোভী এবং দুষ্টু প্রকৃতির। কোনো চিন্তা করিস না, এখনই ব্যবস্থা দিচ্ছি, কিন্তু খরচাটা একটু বেশিই পড়বে। ও নিয়ে আপনি একদমই ভাববেন না বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন। ফুড়ুং ফাড়াং ফস, সবাই আমার বস। তারপর তান্ত্রিক ছোট বউয়ের হাতে তেলের শিশি দিয়ে বলল, এই নে ধর, এই তেলটা তোর বড় সতীনের মাথায় লাগিয়ে দিবি। দেখবি কিছুক্ষণের মধ্যেই তোর সতীন ছোট হয়ে গেছে। তারপর কলসিতে পুরে পুকুর পাড়ে পুঁতে রেখে আসবি। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। তারপর ছোট বউ তেলটি নিয়ে বাড়িতে পৌঁছে গেল।
বুবু, তুমি তো সারাদিনই কাজ করো, চুলটা একটু আঁচড়ানোরও সময় পাও না। এসো, চুলে তেল দিয়ে আমি একটু তোমার চুলটা বেঁধে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে দে। তাহলে তুমি ঘরে চলো, তারপর দিচ্ছি। তারপর ছোট বউ বড় বউয়ের মাথায় তেল মালিশ করে। এ কি ছোট, আমার মাথাটা যেন কেমন করছে, মাথাটা যেন কেমন ঘোরাচ্ছে। কিছুক্ষণ পর বড় বউ অজ্ঞান হয়ে গেল। তারপর আস্তে আস্তে ছোট হয়ে গেল। বড় বউ ছোট হওয়ার সাথে সাথে ছোট বউ বড় বউকে কলসির ভিতরে ভরে ফেলল। তারপর কলসিটি নিয়ে তাড়াতাড়ি ছোট বউ পুকুর ঘাটের দিকে রওনা হলো। পুকুর ঘাটে এক কোণে গিয়ে ছোট বউ কলসিটি তাড়াতাড়ি পুঁতে ফেলল। যাক বাবা, আপদটা বিদায় হলো। তারপর ছোট বউ বাড়িতে ফিরে আসলো। ছোট মা, আমার মাকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেছে আমার মা, তুমি কি জানো? তোর মা কোথায় গেছে সেটা আমি কি করে বলবো? যা, গিয়ে থালা বাসনগুলো ধুয়ে ফেল। ছোট মা, আমি তো থালা বাসন ধুতে পারি না। পারিস না বললেই হবে, এখন থেকে শিখতে হবে। যা, গিয়ে বাসনগুলো ধুয়ে ফেল। এরপর ছোট্ট মেয়ে সোনা থালা বাসনগুলো ধুতে লাগলো। ছোট মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। ঘরে কোনো খাবার নেই, সারাক্ষণ শুধু খাই। যা, বেরিয়ে যা এখান থেকে, যত সব আপদ। এটাকেও যদি ওর মায়ের মতো দূর করতে পারতাম তাহলে খুব ভালোই হতো। এরপর ছোট্ট মেয়ে সোনা কাঁদতে কাঁদতে পুকুর ঘাটে চলে গেল। মা, তুমি কোথায় চলে গেলে মা? আমার খুব খিদে পেয়েছে, ছোট মা আমাকে খেতে দিচ্ছে না। সোনা কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘরে সোনা স্বপ্ন দেখলো, সোনা মা, এই যে দেখো পুকুর ঘাটে একটি আপেল গাছ, তুমি আপেল গাছ থেকে আপেল ছিঁড়ে ছিঁড়ে খাও। ওই যে আপেল গাছ, ওখান থেকে আমি আপেল ছিঁড়ে ছিঁড়ে খাই। তারপর ছোট্ট মেয়ে সোনা গাছ থেকে আপেল ছিঁড়ে খেতে লাগলো। ওর পেট ভরে গেল এবং ও আনন্দের সাথে বাড়িতে ফিরে আসলো। তারপর সোনার যখনই খিদে পেত, সোনা আপেল গাছ থেকে আপেল ছিঁড়ে খেত। একদিন রূপা তা দেখে ফেলল। তারপর রূপা ওর মার কাছে এসে বলল, মামা জানো, পুকুর ঘাটে একটা আপেল গাছ এসে, আপনা প্রতিদিন ওই গাছ থেকে আপেল খায়। সত্যি? চল তো গিয়ে দেখে আসি। এরপর মা ও মেয়ে মিলে পুকুর ঘাটে গেল। আরে সত্যিই তো, এটা আবার কবে হলো? যাই হোক, চল আমরাও ওই গাছ থেকে আপেল পেড়ে খাই। তারপর তারা দুজনেই সেই গাছ থেকে আপেল পেড়ে খেলো। যেই না আপেল তারা খেলো, অমনি তারা দুজনেই বাদরে পরিণত হলো। যারা দুষ্টু মনের লোক তারা এই গাছের ফল খেলে বাদরে পরিণত হবে, আর যারা ভালো মনের তাদের কিছুই হবে না, তারা তৃপ্তি করেই এই ফল খেতে পারবে। এভাবে রূপমতী তার পাপের সাজা পেল এবং বাদর হয়ে বনে চলে গেল। বণিক তার বাণিজ্য থেকে ফিরে এলো। বড় বউ, ছোট বউ, কোথায় গেলে তোমরা? সোনামা, রূপামা, কই তোমরা? তারপর সোনা ঘর থেকে বেরিয়ে এলো একাই। সোনামা, তুমি একা কেন? আর বাড়ির সবাই বা কোথায়? অনেকদিন মাকে খুঁজে পাচ্ছি না, আর 2 দিন হলো ছোট মা আর রূপাকে খুঁজে পাচ্ছি না। বলিস কি? তাহলে তো চিন্তার বিষয়। আমি অনেক দূর থেকে এসেছি তো, অনেক ক্লান্ত, একটু জিরিয়ে নি। বণিক ক্লান্ত থাকায় বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে বণিক বড় বউকে দেখল। বড় বউ স্বপ্নের মধ্যে বণিককে সবকিছু বলল। বণিকের ঘুম ভেঙে গেল। বণিক সোনাকে নিয়ে দ্রুত পুকুর ঘাটে চলে গেল। বণিক পুকুর ঘাট থেকে মাটি খুঁড়ে কলসিটি বের করলো। কলসি থেকে
সুমতিকে বের করলো। সুমতির এই ছোট আকৃতির দেখে বণিক কাঁদতে লাগলো। বণিকের চোখের পানি যেই না সুমতির গায়ে পড়ল, তখনই বড় বউ সুমতি তার পূর্বের আকৃতিতে ফিরে গেল। তারপর তারা বাড়ি ফিরে আসলো এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এদিকে রূপমতি তার পাপের সাজা নিয়ে বাদর রূপে বনে বনেই ঘুরে বেড়ালো। অনেক দিন আগের কথা। স্বপ্নপুর রাজ্যে এক রাজা ছিল, নাম চন্দ্রবর্মা। একদিন রাজদরবারে বসেছিল রাজা চন্দ্রবর্মা, যুবরাজ, মন্ত্রী ও সবার লোকজন। রাজ্যর দক্ষিণ দিকে আমাদের এক প্রাচীন স্বর্ণমহল রয়েছে। বহু বছর আগে তা বন্ধ করে দেওয়া হয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপের জন্য। এখন রাজ্যর অর্থভাণ্ডারের যে অবস্থা, এতে কিছুদিনের মধ্যে আমরা অভাব অনটনে পড়তে পারি। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে সেই স্বর্ণ উদ্ধার করব। সেজন্য আমার প্রয়োজন একজন সৎ ও নিষ্ঠাবান যুবকের। মহারাজ, আমি একটা যুবককে চিনি যে খুবই সৎ এবং নিষ্ঠাবান। ওর নাম অরিনন্দ। ও আমাদের রাজ্যই থাকে। হ্যাঁ পিতা, আমিও শুনেছি ওর কথা। ঠিক আছে, তবে সেনাপতি, সেনাপতি। বলুন মহারাজ, কি করতে পারি আপনার জন্য? যাও গিয়ে ডেকে আনো অরিনন্দকে, যে কিনা পারবে স্বর্ণ উদ্ধার করতে। যথাজ্ঞা মহারাজ। অরিনন্দ, ও অরিনন্দ, বাড়িতে আছো নাকি? আরে সেনাপতি, আপনি কি মনে করে আমাদের বাড়িতে? মহারাজ তোমাকে রাজ দরবারে ডেকেছে, দ্রুত প্রাসাদে চলো। আচ্ছা ঠিক আছে সেনাপতি, চলুন তাহলে রাজ দরবারের দিকে। এরপর সেনাপতি ও অরিনন্দ দুজনে মিলে একসাথে রাজপ্রাসাদে চলে এলো। বলুন মহারাজ, কি করতে পারি আপনার জন্য? স্বর্ণমহলে লুকিয়ে থাকা ধন তোমাকে উদ্ধার করতে হবে, তবে সাবধান, সেখানে খুবই বিপদ। আমার রাজ্যের মঙ্গলের জন্য আমি সবকিছু করতেই রাজি মহারাজ। ঠিক আছে, তবে খুবই সাবধান। আচ্ছা মহারাজ, তাহলে আমি এখনই রওনা দিলাম স্বর্ণমহলের দিকে। কোথায় যাচ্ছ অরিনন্দ? আমি দক্ষিণের ওই বনে যাচ্ছি। মহারাজ আমাকে বলেছে ওই স্বর্ণমহলের ধন উদ্ধার করে আনতে। ও আচ্ছা, আমিও যেতে চাই তোমার সাথে। রাজ্যের বাসিন্দা হিসেবে আমারও তো কিছু কর্তব্য আছে, তাই না? ঠিক আছে, তবে চলুন আমার সাথে। অরিনন্দ, চলো আমরা দুজন মিলে ও ধন ভাগ করে নি, রাজাকে না দিয়ে। রাজা আমাকে বিশ্বাস করেছেন, আমি কখনোই তার বিশ্বাস ভাঙবো না। তোমার মাথায় যদি এখনো এই বুদ্ধি থেকে থাকে, তাহলে তুমি এখনই এই জায়গা থেকে চলে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর এ কথা বলবো না। সময় মতো আমি আমার চাল চালবো,
তখন দেখবো রিনন্দ তুমি কি করবো। কি ভাবছো আবার? তাড়াতাড়ি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না না, কিছু না, তাড়াতাড়ি চলো চলো। অবশেষে তারা দুজন সেই স্বর্ণমহলের সামনে গিয়ে দাঁড়ালো। ওই যে স্বর্ণমহল, অবশেষে চলে আসলাম আমরা। কি চাও এখানে? তোমরা কি জানো না এটি একটি অভিশপ্ত গুহা? হ্যাঁ জানি, কিন্তু আমি আমার নিজের স্বার্থে আসিনি। আমি এসেছি রাজার কথাই এবং রাজ্যের মঙ্গলের জন্য। যেহেতু তোমরা নিজের স্বার্থে আসোনি, সেহেতু তোমাদের একটা সুযোগ দেওয়া যায়। ঠিক আছে, তবে কি সুযোগ? তোমাদের একটা ধাঁধা ধরবো। যদি এই ধাঁধার সঠিক উত্তর দিতে পারো, তাহলে এই স্বর্ণমহলে ঢুকতে পারবে। আর যদি ভুল উত্তর দাও, তাহলে তোমাদের মৃত্যু অনিবার্য। এখন ভেবে দেখো তোমরা কি করবে। ঠিক আছে, আমরা ধাঁধার উত্তর দিতে প্রস্তুত। বেশ, তবে বলো। গাছ নেই, আছে শুধু পাতা। মুখ নেই, আছে শুধু কথা। বলো সে কোন জিনিস? কি হতে পারে? গাছ নেই, আছে শুধু পাতা। চোখের পাতা? না না, সেটা তো হবে না। কি হলো, পারবা না নাকি? বই। হ্যাঁ, বই হবে। তোমার ধাঁধার উত্তর হবে বই। তুমি একদম সঠিক উত্তর দিয়েছো। আমি জানতাম রিনন্দ তুমি এটা পারবা। এরপর গুহার সামনে থেকে পাথরটি সরে গেল। আগে থেকে কোনো কিছুতে হাত দিও না। এই স্বর্ণগুলো দেখতে যতটা সুন্দর, ততটাই বিপজ্জনক। ও কত শূন্য, যাই একটু তাড়াতাড়ি লুকিয়ে ফেলি কিছু। এই বলে যেই না সে স্বর্ণ নিতে গেল, তখনই তার পা নিচ বাঁচাও থেকে আমাকে, মাটি সরে বাঁচাও গেল। অরিনন্দ। সে নিচে পড়ে গেল। কি হলো এটা? হরিকাকু কোথায় চলে গেল? যে যেমন তার সাথে তেমনই হয়। ও ছিল খুবই লোভী এবং হিংসুটে প্রকৃতির, যার কারণে সে তার কর্মের ফল পেয়েছে। এটা তার প্রাপ্য ছিল। এরপর অরিনন্দ রাজার কাছে অল্প কিছু স্বর্ণ নিয়ে গেল। এই নিন মহারাজ, অল্প কিছু স্বর্ণ। সবটুকু আনা আমার পক্ষে তো সম্ভব নয়। আমি যতটুকু পেরেছি ততটুকু নিয়ে এসেছি। বাদবাকিটা আপনার সৈন্যদেরকে বলুন, ওরা নিয়ে আসবে। তুমি শুধু আমাকে নয়, পুরো রাজ্যকে বাঁচিয়েছো। তোমার সততায় আজ আমি মুগ্ধ। এই নাও কিছু স্বর্ণ, এটা তোমার উপহার। আর তুমি হবে আমার সবার প্রধান সাহসিক। আমি আপনাকে খুশি করতে পেরে ধন্য মহারাজ। লোভ মানুষকে ধ্বংস করে, আর সততা তাকে চির সম্মান এনে দেয়। স্বর্ণমহল আমাদের সেই শিক্ষাই দিয়ে গেল।